হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভ্লগটা আর যতদিন আমি ভ্লগ করছি আমার লাইফে সম্পূর্ণ আলাদা এক অন্য রকমের অনুভূতি। কেননা এই ভ্লগটার মধ্যে আমি আমার মাতৃত্বের একটু একটু করে ধাপে ধাপে বেড়ে ওঠার গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো এতদিন চুপ ছিলাম, কেননা সত্যি বলতে কি একটা পারিবারিক ব্যাপার থেকেই থাকে, তো যে প্রেগনেন্সিতে সেরকমভাবে অতটা বলা চলে না কি কিছু। তারপরে যেহেতু আমার বিয়ের 6 বছর পর কনসিভ করলাম, তো তার জন্য অনেকটাই একটু চুপচাপ ছিলাম, কেননা অনেক বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে তবেই কিন্তু আমার গোপাল এবং বাবা কেদারের কৃপায় আমি কনসিভ করতে পেরেছি। আর আমি জানতে পেরেছি দিওয়ালির দিন। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল 2025 20 অক্টোবর। তো কেদারনাথ থেকে সেই ফিরেছি, জানতামই না আমি কেদারনাথ ট্রেকিং করে ওঠানামা করেছি। আমি তখন প্রেগনেন্ট ছিলাম। সত্যি বলতে কি, মানে এটা আমাদের কাছে একটা ভীষণ অবাক করা ব্যাপার। ফিরে আসার পর আমার একটু শরীরে চেঞ্জেস আসে, একটু প্রবলেম হচ্ছিল, একটু বমি বমি ভাব, মানে প্রচুর বমি, খেতে পাচ্ছিলাম না, গোটা মুখে র্যাশেস, গোটা বডিতে র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, ফেটে যাচ্ছিলো। তোমরা দেখে হয়তো বুঝতে পারবে, র্যাশ প্রচুর বেরিয়েছিল পিঠে, পায়ে, গায়ে, গোটাটা। সত্যি বলতে কি ভাবতে পারিনি যে আমি কনসিভ করেছি। ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা হচ্ছে, বমি বমি ভাব কেন হচ্ছে না, বাইরে এতদিন ছিলাম তো সেরকমভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল না, আর র্যাশগুলো হয়তো তার কারণেই বেরোচ্ছে, বাইরে যেহেতু এতদিন ছিলাম। তো ডাক্তার দেখানোর পর জানতে পারলাম, বা ফার্স্ট আমরা কিটটা টেস্ট করি, পজিটিভ যখন আসে, ওই দিন ছিল কালী পুজো, আমি অবাক হয়ে যাই, বিশ্বাস করো। তো যাই হোক, ভীষণ খুশি হচ্ছিলাম। তারপরেই সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখিয়েছি। তো খুব 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 খুশি, খুবই খুশি। বাকিটা তো সবটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো বড় একটা আনন্দের বিষয়, কে আর না খুশি হয়ে থাকবে বলো। জাস্ট স্নান করে এসেছি, চুলটার এখানটা ভিজিয়েছি, গোটাটা তো ভেজানো সম্ভব না, এমনি মেঘলা ওয়েদার। তো স্নান টান সেরে এসেছি, কর্তা রান্না করছে, ও না থাকলে তো কিছুই সম্ভব না। তো এই হচ্ছে আমার খাটের অবস্থা। এখানটাতে মানে কন্টিনিউ আমি শুয়ে আছি। দাঁড়াও, তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখায়। বিছানার অবস্থা, যখনই অসুবিধেই পড়ছি এখানটাতে কন্টিনিউ শুয়ে আছি, শুয়েই আছি বলতে গেলে প্রায়। না, হাঁটা চলা ওঠা বসা সবই করছি, করছি না এমন না, সবই করছি, কিন্তু আমার কর্তা করতে দেবে না, এটা হচ্ছে মেন কথা। ওর কারোর হেল্প লাগবে না, ও নিজেই সবটা করবে। আর পাগুলো ফুলছে, এই দেখো পাগুলো ফুলে গেছে, কেমন একটু ব্যথা করছে, পাগুলো একটু একটু ফুলছে, ব্যথা করছে, এই যে। যাই হোক, চলো আবার পরে একটু একটু করে ক্লিপ ভিডিও করব, জানি না এগুলো কবে পোস্ট হবে, অনেকটা পরে। তো যাই হোক, এখন থেকে একটু একটু করে করে রাখলাম, আমার গ্যালারির মধ্যে সেভ থাকলো। এই যে স্কুল তো আজকে ছুটি, রবিবার, তাই মনের সুখে রান্না করছে, যদিও নিজেই রান্না করে, আমি টুকটাক হেল্প করে দিই। আমার যেহেতু কোনো অসুবিধে কিছু নেই, তাই রান্নাবান্নাগুলো টুকটাক ওকে হেল্প করে দিই, কিন্তু কাটাকাটিগুলো করতে পারি না। আর ডক্টরের দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ রান্নাবান্না করতে বারণ করেছে, তবে আমাকে কিছু বাধা দেয়নি যে কিছু করবে না কি কিছু, সবই করতে বলেছে। শুধু একটু সিঁড়ি ভাঙা আর মাটিতে বসা এই জিনিসগুলো, বা খুব বেশি জার্নি করা, এগুলো করতে বারণ করেছে। তো পাগুলো তো প্রচুর ফুলে গেছে, যন্ত্রণা হয় প্রতিদিন রাত্রেতে। তো কর্তা ওই জন্য একটু পাটাতে মালিশ করে দিচ্ছে। এই যত্নটা মনে হয় কম বেশি সবাই পেয়ে থাকে। তো যাই হোক, কেউ লুকিয়ে থাকে, কেউ আবার প্রকাশ করে। তো আমি প্রকাশ করলাম কেন না, যাতে আমার এই ভিডিওগুলো থাকে। আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি তো ঠিক জানি না। ভিডিওটার ভয়েস দিচ্ছি আমি হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন। তো এটা পোস্ট করব কিন্তু আমার বেবি হয়ে যাওয়ার পর। তো ছেলেই হোক আর মেয়েই হোক, ভগবানের কাছে চাইবো যেন সুস্থভাবে হয়। আর এই কেয়ারগুলো যেন সব হাজব্যান্ডরাই টুকটাক করে থাকে, কেননা এই টাইমটা যতটা কেয়ার করবে ঠিক সেইভাবেই সন্তানটা কিন্তু সেই ভালোবাসাতেই বড় হবে। সেইটুকু অন্তত পাক, আমি এটাই চাইবো। আর এই সময় ভালোও লাগে। যাই হোক, আমার তো বেশ, আমি ভীষণ আনন্দ করে আমার এই প্রেগনেন্সি জার্নিটা কাটিয়েছি। মাঝে মধ্যে খুব রাগ হতো, মুড সুইং তো হতোই, কিন্তু কার উপর দেখাবো, কর্তাই রয়েছে সামনে। কতবার বলেছে বাপের বাড়িতে তো যেতে দেয়নি, বলেছে না এখানেই হবে বেবি, আর ও যাবে না বাপের বাড়িতে। তো আমি 1 বছর বাপের বাড়ি যাইনি। আমাদের বিবাহবার্ষিকী, আমার জন্মদিন, তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, কিছু ও আমার জন্য টুকটুক করে নিজের হাতে সবটা করেছে। তো বেশ ভালোও লেগেছে। আর এই সব কেয়ারগুলো, এগুলো মানে স্মরণীয় হয়ে থেকে যাবে। তো ভাত খাওয়ার পরে আমার প্রত্যেক দিনের একটা ব্যাপার ছিল,
এই ফল নিয়ে বসা। তো এখন মোটামুটি অনেকটাই ভারী মাস হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। কেননা প্রত্যেক দিনের ভিডিও ক্লিপ আমি কিন্তু নিইনি, এই পুরো ভিডিওটা করেছি আমার পুরো প্রেগনেন্সি জুড়ে, মানে একদম 1 মান্থ থেকে একদম আমার ডেলিভারির আগের দিন অবধি করেছি। আর এই যে ছোট্ট গিফটটা, এটা কিন্তু ভ্যালেন্টাইন্স Thank ডেতেই you. দেওয়া। তো সব কিছুই ছিল ভাত খেতে আমার এই প্রেগনেন্সি জার্নির মধ্যে। ভীষণ আনন্দ করেছি। যত সময় সেটাই যাচ্ছে তো রাতের দেখছি। ঘুম উড়ে যাচ্ছে, বারবার বাথরুম যাওয়া, তোমরা হয়তো বুঝতেই পারছো যারা নতুন মা হয়েছে আমার মতো। এগুলো বলতেও বেশ ভালো লাগছে, কারণ জার্নিটা বেশ ভালোই ছিল, মানে কখনো খারাপ কখনো ভালো, সব মিলিয়ে মিশিয়ে আমি ভীষণ আনন্দ করেছি। আর এই যে মাথার চুল ধোয়া নিয়ে কি ঝঞ্ঝাট বাবারে, এত বড় চুলটা হয়েছে আর এত চুল উঠছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে। প্রচণ্ড চুল উঠেছে আর কি জট পড়ে যেত, মানে আমি থাকতে পারতাম না, এত অস্বস্তি হতো। আর চুলটা তো আমার ভীষণ বড়, তোমরা দেখেই বুঝতে পারছো, তাই সব দিন ধুতাম না। কিন্তু বেশ একটা ভালো সময় কেটেছে, কি আমার শীতের সময়টা বেশি কেটে গিয়ে তাই অস্বস্তিটা কম হয়েছে। কিন্তু গরমের সময়টাতে আমি রুম থেকে বেরোতে পারতাম না, ভাগ্যিস এসিটুকু ছিল ঘরের মধ্যে, নইলে যে কি কষ্ট ভোগ করতাম বিশ্বাস করো। কেটে গিয়েছে আমার 5 মাসের স্বাদ, 7 মাসের স্বাদ, তবে 9 মাসের স্বাদটি আমি কিন্তু খেতে পাইনি, তার আগেই আমার বেটু হয়ে গিয়েছে। তো ও হয়েছে 36 উইক 6 ডেতে, মানে 36 সপ্তাহ 6 দিনের মাথায় ও হয়ে গিয়েছে। তো আর ওর বাবার সাথে প্রতিদিন রাত হলেই যে কি কথোপকথন হতো ওর ভগবানই জানে। আর ও যে কি ফিল করতো যখনই পেটটাই হাত দিত, সঙ্গে সঙ্গে সে নড়ে উঠে কি অবস্থা হতো। বাবা সন্তানের সম্পর্কটা বেশ মিষ্টি ছিল, কিন্তু মায়ের সাথে যতই রাগ অভিমান থাকুক না কেন, বাবার সাথে বেশ সুন্দর সময় কাটাতো। আমাদের অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে, যে যেমনইভাবে তাদের ব্যবহার ফুটিয়ে তুলুক না কেন, আমরা আমাদের পছন্দ অপছন্দটা সবসময় আমাদের কাছেই ব্যক্তিগতই রাখবো। কেননা কারোর পছন্দ অপছন্দ মাপ করে তো আমরা আর আমাদের জীবন চালাতে পারি না। তাদের যেটা ব্যক্তিগত ব্যাপার আমাদের সেটা নাও হতে পারে, বা আমাদের যেটা ব্যক্তিগত ব্যাপার অন্য কারোর নাও হতে পারে। তো আমাদের যেগুলো মিষ্টি মধুর সম্পর্ক বা আমাদের যেগুলো মিষ্টি মধুর স্মৃতি, সেগুলো তো অবশ্যই আমরা শেয়ার করবো কর্তাগিন্নিতে। আমাদের দুজনেরই ভীষণ এগুলো শখের। আর সত্যি সন্তান তো সবার খুব পছন্দের, শখের আর প্রিয়, তাই না? সে আমার সন্তানই হোক কি আপনার। যারা শুধু নিজের সন্তানটিকে ভালোবেসে অন্যের সন্তানের ক্ষতি চায়, খারাপ চায় বা মন্দ কথা বলে, আমি মনে করি তারা মা নয়, অন্য কিছু। যাই হোক, আমার তো এটা ব্যক্তিগতভাবে মনে হয়। আরও একটি আনন্দের জিনিস বলি, ICDS-এ গর্ভবতী মায়েদের যে বাচ্চা আসার পর যে ডিম আর খিচুড়ি দেওয়ার যে ব্যাপারটা, আমার কর্তার তো সময় থাকে না সব দিন, বুঝতেই পারছো স্কুল যায়, কিন্তু আমার জেদে মাঝে মধ্যেই ও গিয়ে নিয়ে আসতো ডিম আর খিচুড়ি। আমি তো ডিম খাই না, মাংস ডিম, তোমরা তো জানোই, ভ্লগ দেখো, ওর জন্য ডিমটা রেখে দিতাম। আমি খিচুড়িটা কিন্তু একটু নিতাম, দুপুরবেলা ভাতের সাথে অল্প একটু ভাত নিতাম, অল্প একটু খিচুড়ি নিতাম। আর আমি তো খুব সিম্পল খেতাম, প্রথম 4 মাস তো আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু বমি করেছি। তো তারপরে একটু করে মাছ খাওয়া শুরু করেছিলাম, তাও অর্ধেক করে ফেলে দিতাম। তবে মন্দ লাগছে না খেতে, ভালোই লাগছে। সব রকম সবজি দেওয়া থাকতো, কোনো রিচ কিচ্ছু থাকতো না, বেশ ভালো লাগতো। বলতে পারো এক কথায় পুরো প্রেগনেন্সি জুড়ে আমি যা করতে চেয়েছি, খেতে চেয়েছি, হয়তো বাইরের কোনো খাবার খেতে পারিনি, যেহেতু আমি বাইরের খাবার খাই না, কেননা সবই তো মাছ মাংসে ঠেকানো, তার জন্য। কিন্তু ঘরেতে আমার কর্তা আমাকে কোনো জিনিসের অভাব রাখেনি, এমনকি আমার মা বাবা প্রচণ্ড যত্ন করেছে। সত্যি বলতে কি, আমার শ্বশুর শাশুড়ি নেই, কিন্তু আমার কর্তা একাই শ্বশুর শাশুড়ি আমার মা বাবা 4 জনের কাজ করেছে, আমাকে এতটাই যত্নে রেখেছিল। 8 মাসের প্রথম সপ্তাহ চলছে এটা আমার। তো হঠাৎ করেই একদিন আমার নিঃশ্বাসের খুব কষ্ট হয়, তো আমাকে হসপিটালে নার্সিংহোমে ভর্তি হতে হয়। তো ওখানে যেহেতু গাইনিক ওয়ার্ড, তো সেখানে তো আর ছেলেদের থাকতে দেবে না, মা এই যে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য রয়েছে। সত্যি মায়ের যত্নটা একদম অন্য রকমের। আর আমরা যেহেতু শেয়ার কেবিনে ছিলাম, আমার উল্টো দিকে একজন পুচকু বাচ্চা হয়েছে, তার মেয়ে হয়েছে, কি মিষ্টি লাগছে। এই যে মা সারাদিনের পর ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বাজে রাত 2টো, আর মাঝে মধ্যেই আমার তো পেট ব্যথা করে উঠছে, গ্যাসও হয়ে গিয়েছিলো, ইঞ্জেকশন দিয়ে গেছে, ওষুধ দিয়ে গেছে, আর সারা রাত ধরেই এই অক্সিজেনটা চলবে। বেবি কাউন্টিংটা করতে বলেছে, ওই জন্যই খাতার একটা পেন দিয়ে গেছে। তো এই যে মা ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে যেহেতু আমার পেটে একটু পেন হচ্ছে, হাত বুলিয়েই যাচ্ছে। আর পাশের বেবিটা খুব কান্নাকাটি করছে, তাকে আবার নার্স এসে ভোলানো সব কিছু করছে। তো বোন যেহেতু নার্স, আমার একটি সুবিধা হয়েছে কি, আমাকে ডক্টর কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল সপ্তাহে লাগানোর জন্য। তো ওই নার্সিংহোম থেকে ফিরে আসার পরেই ইঞ্জেকশন নেওয়ার ব্যাপার ছিল, তো বোন এসে ঘরে দিচ্ছে, একটা সুবিধে। তবে ও কিন্তু খুব ভালোভাবে দিয়েছে, যেটা একটা দিয়েছিল ওখানে
ওখানেরই নার্স আমার ভুল জায়গায় দিয়ে দিতে আমার হাতে ব্যথা হয়ে গিয়েছিল। বাট বোন ঠিকঠাক দিয়েছে, বোনের কাছে আমি একই জায়গায় 3টে ইঞ্জেকশন নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু বলেছিল যে এক হাতে নিতে না, হাত চেঞ্জ করে নিতে, নইলে ব্যথা প্রচুর থাকবে। হাতের ব্যথাটা ঠিক হয়ে গিয়েছিল ভগবানের কৃপায়, তাই এক হাতেই নিয়েছিলাম। আর আমি একদম না ডান দিক ঘুরে ঘুমোতেই পারতাম না, আমি সব সময় বাম দিকে ঘুরে ঘুমোতাম। আর সোজা হয়ে তো থাকতেই পারতাম না, বেটু উঠে যেত বুকের দিকে, আমার খুব কষ্ট হতো, নিঃশ্বাসের সমস্যা হতো। আর এই যে খেলু করছে, দেখো তোমরা, পেটুর মধ্যে খেলু করছে। এই জিনিসগুলো ভীষণ মিষ্টি একটা ব্যাপার। তোমরা কে কে রিলেট করছো যারা নতুন মা হয়েছো আমার মতো, তারা আশা করব আমার সাথে এই কথাগুলো একমত হবে। নার্সিংহোমে ভর্তি হওয়ার 3-4 দিন আগে কর্তাকে বললাম আজ একটু পাতলা করে খাসি মাংসের ঝোল আর ভাত করো না, ওটাই খাবো। তো কর্তা তো ভীষণ খুশি, তার মধ্যে নার্ভাস, আমাকে ভর্তি করতে হবে, মানে সব মিলিয়ে মিশিয়ে। তবে রান্নাটা খুব সুন্দর করেছে। তবে আজকে শুধু মাংস আর ভাত, আর কিন্তু কিচ্ছু না, ভাত হয়ে গিয়েছে। আর এই মাটনের ঝোল আমি বলেছি বেশ কটা সিটি দাও, কেননা আমাকে না একটু সেদ্ধ মাংস খেতে খুব ভালো লাগে, মানে প্রেশার কুকারের যে সিটি দেওয়া যে মাংস, আর বেশ অনেকটা গলা গলা হবে, ওটা বেশ ভালো লাগে। কড়াইয়ের মাংস এক রকমের স্বাদ, কিন্তু প্রেশার কুকারের মাংসের স্বাদ আবার একটু অন্য রকমের। আমাকে একটু বেশি প্রেশার কুকারের মাংসটা ভালো লাগে, কর্তার আবার কড়াইয়েরটা বেশি পছন্দ। তো যাই হোক, সবার তো সমান হয় না। তো এই যে সকাল থেকে সারাদিন আমি কি কি খেতাম সেটাই টুকটাক একটুখানি একটা ছোট্ট রিলসের মধ্যে করা ছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওষুধ বলতে ওই যেহেতু থাইরয়েড ছিল, তো থাইরয়েডের একটা ওষুধ খেতাম, গ্যাসের ওষুধ খেতাম, এইরকম টুকটাক খেতাম। আর ফলিক অ্যাসিড আর ক্যালসিয়াম ট্যাবলেট তো দেবেই, এগুলো খেতাম। আর রাতে খেতাম একটা রুটি, তারপর তো ওষুধ থাকেই। আর পরপর এই যে আমার 1 থেকে একদম 8 মাস অবধি প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই অন্য রকমের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো